হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি নিয়ে যাচ্ছি মন্দিরের শহর অমৃতসরের। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অমৃতসর কিভাবে যাবেন? অমৃতসর যাওয়ার জন্য 3টি ডাইরেক্ট ট্রেন আছে। প্রতিদিন রাত্রি 7:15 হাওড়া থেকে ছাড়ে অমৃতসর মেল, পৌঁছায় তৃতীয় দিন সকাল 8:40। সময় লাগে প্রায় 38 ঘন্টা। এছাড়া শিয়ালদা থেকে প্রতি শুক্রবার দুপুর 1:10 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস পৌঁছায় পরদিন বিকাল 3:50। সময় লাগে প্রায় 26 ঘন্টা 40 মিনিটের মতো। এই 2টি ট্রেন ছাড়াও প্রতি রবিবার এবং বুধবার কলকাতা স্টেশন থেকে সকাল 7:40 অকাল তৎ এক্সপ্রেস ছাড়ে এবং অমৃতসরে পৌঁছায় পরদিন রাত্রি 7:42। সময় লাগে প্রায় 36 ঘন্টা। আর যারা বিমানে যেতে চান তারা কলকাতা বিমানবন্দর থেকে শ্রী গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারেন, যেটি অমৃতসর থেকে দূরত্ব প্রায় 11 কিলোমিটার। কোথায় থাকবেন? অমৃতসর স্বর্ণ মন্দিরের আশেপাশে প্রতি নাইট 500 টাকা থেকে শুরু করে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের হোটেল পেয়ে যাবেন। স্বর্ণ মন্দিরের কাছাকাছি হোটেল থাকার চেষ্টা করবেন, যাতে দিনে ও রাত্রে খুব সহজেই স্বর্ণ মন্দির যেতে পারেন। কখন যাবেন? এপ্রিল, মে, জুন এই 3 মাস বাদ দিয়ে বছরের যে কোনো সময় অমৃতসর যেতে পারেন। এই 3 মাস অমৃতসর প্রচণ্ড গরম থাকে, তাই হোটেল থেকে বাইরে বেরোনাই প্রায় অসম্ভব হয়ে পড়ে। অমৃতসরের সবচেয়ে প্রসিদ্ধ ও জনপ্রিয় জায়গাগুলির মধ্যে গুরুদুয়ারা হরমন্দির সাহেব, যা স্বর্ণ মন্দির নামে পরিচিত। হরমন্দিরের অর্থ হল ভগবানের মন্দির। এই স্বর্ণ মন্দিরের সৌন্দর্য ও পবিত্রতার জন্য সারা দুনিয়াতে খ্যাত। অমৃতসরের এই স্বর্ণ মন্দির ভারতের প্রথম সারির মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম। এই মন্দির হল শিখদের প্রধান ধর্মীয় স্থান। সম্পূর্ণ স্বর্ণে মোড়া এই মন্দিরকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে ছুটে আসেন। কথিত আছে 16শ শতাব্দীতে চতুর্থ শিখগুরু রামদাসের উদ্যোগে এই মন্দির নির্মিত হয়েছিল, কিন্তু প্রথম দিন থেকে এই মন্দির কিন্তু স্বর্ণাবৃত ছিল না। অমৃতসর ভ্রমণের প্রথম দিনে আমরা ওয়াঘা বর্ডার দেখার পর হোটেলে সামান্য বিশ্রাম নিয়ে রাত্রিবেলা চলেছি অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে। ওয়াঘা বর্ডার দেখার পর রাত্রেবেলায় আমরা চলে এসেছি অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে। অমৃতসরের স্বর্ণ মন্দির দিনের বেলার একরকম ভিউ, রাত্রের বেলার একরকম ভিউ। দিনের বেলার থেকে রাত্রেবেলার ভিউ অনেক দূরে বেড়ে যায়। তার কারণ হচ্ছে স্বর্ণ মন্দির চারপাশে যে জলাশয়টা রয়েছে, সেই পরিষ্কার স্বচ্ছ জলে মন্দিরে যে ছবি ফুটে ওঠে, তা কিন্তু দিনের বেলায় সেই ছবিটা ফুটে ওঠে না। সুতরাং রাত্রে কিন্তু স্বর্ণ মন্দির দেখা আবশ্যিক। যারা অমৃতসরে আসবেন শুধু কেবলমাত্র দিনের বেলার স্বর্ণ মন্দির দেখলে হবে না, সঙ্গে রাত্রেবেলারও স্বর্ণ মন্দির দেখতে হবে। না দেখলে কিন্তু আপনারা মিস করবেন। চলুন, রাত্রেবেলা আমি চলে এসেছি স্বর্ণ মন্দির দেখতে। আমার সঙ্গে থাকুন এবং আমার সঙ্গে সঙ্গে আপনারাও উপভোগ করুন। ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে। জুতোগুলোকে কিন্তু ফ্রিতে রাখতে হবে। প্রথমে সমস্ত জুতো একসঙ্গে রেখে তারা টোকেন দেবে, এই জায়গা থেকে জুতোগুলো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। অমৃতসর স্বর্ণ মন্দিরের একেবারে মেন গেটেতে চলে এসেছি। দেখুন, সামনেই যে দেখা যাচ্ছে, সামনেই সামান্য জলের স্রোত আছে, সেইখানে জল অতিক্রম করেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মন্দিরে প্রবেশের মেন গেট।
এর ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের বাইরেতে আমি দেখাচ্ছি বাইরের কি অবস্থা। বাইরেটাও দেখতে খুবই সুন্দর, মার্বেল চারিদিকে ছড়িয়ে রয়েছে, অসাধারণ সুন্দর। রাত্রের কিন্তু অমৃতসর স্বর্ণ মন্দির দেখা অবশ্যই মাস্ট, তার কারণ রাত্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু দিনের বেলা পাওয়া যায় না। দেখাচ্ছি আমি চারপাশটা, দেখুন। মন্দির নির্মাণের প্রায় 200 বছর পর মহারাজা রঞ্জিত সিং 1830 সালে প্রায় 162 কেজি সোনা দিয়ে মন্দির স্বর্ণ আবৃত করেছিলেন। তখনকার সময় যার মূল্য ছিল প্রায় 65 লক্ষ টাকা। পরবর্তীতে 1990 সালে 500 কেজি সোনা দিয়ে মন্দিরটি পূর্ণ আবরণ করা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষ কারিগর নিয়ে এসে 24 ক্যারেট সোনা দিয়ে প্রায় 4 বছর ধরে এই মন্দির সোনায় মোড়া হয়েছিল। বলা হয় এই স্বর্ণ মন্দিরের সোনা প্রায় 400 বছর অক্ষত থাকবে। এই মন্দিরের পরিষ্কারকরণ, রক্ষণাবেক্ষণ ও সেবা প্রদানের কাজ স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে করে থাকেন। প্রতিদিন প্রায় হাজার হাজার ভক্ত আসেন এই মন্দির দর্শনে। ভারতের ধনী মন্দিরের তালিকায় এই স্বর্ণ মন্দির 7ম স্থানে রয়েছে। পৃথিবীর সর্ববৃহৎ লঙ্গরখানা এখানেই আছে। প্রতিদিন প্রায় 1 লক্ষ ভক্ত এখানে প্রসাদ খেয়ে থাকেন। প্রায় প্রতিদিন 100 থেকে 200টি গ্যাস সিলিন্ডার, 150 কেজি চাল, 1000 কেজি ডাল, 1000 কেজি ঘি এবং প্রায় 2 লক্ষ রুটি তৈরি করা হয় এখানে। স্বর্ণ মন্দিরের উপর অনেকবার আক্রমণ এসেছিল, কিন্তু ভক্তি ও আস্থার জন্য পুনরায় এই মন্দির তৈরি করা হয়েছিল। এটা জানা যায় যে 19 শতকে আফগান সৈন্যরা এই মন্দিরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। তখন মহারানা রঞ্জিত সিং পুনরায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, সাথে সাথে এই মন্দিরের উপর সোনার প্রলেপ দিয়েছিলেন।
স্বর্ণ মন্দির প্রথমে ইট ও পাথর দিয়ে তৈরি হয়েছিল, পরে এর উপর সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে। মন্দিরের 4 দরজা 4 ধর্মের একতা রূপে বানানো হয়েছে। এই মন্দিরে সব ধর্মের মানুষেরই প্রবেশ অধিকার আছে। শোনা যায় মুঘল বাদশাহ আকবর এখানে সাধারণ মানুষের সঙ্গে বসে প্রসাদ খেয়েছিলেন। এই মন্দিরে দারিদ্র ধনী সমস্ত মানুষই সেবা দিয়ে থাকেন। এখানে জুতো পালিশ, বাসন মাজা থেকে শুরু করে রান্না এবং পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজই ধনী এবং দারিদ্র মানুষ একই সঙ্গে করে থাকেন। এবং একটি লিস্ট বানানো হয়েছে যে দুনিয়াতে এমন 10টি স্থান আছে যা মৃত্যুর আগে দেখা উচিত। সেই 10টি স্থানের মধ্যে 5 নম্বরে আছে তাজমহল, আর 6 নম্বরে আছে এই স্বর্ণ মন্দির। দেশে যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় বা বিপদের সম্মুখীন হয়ে পড়েছে, তখন এই স্বর্ণ মন্দির সবচেয়ে আগে সাহায্য করেছে। স্থানীয় মানুষের বিশ্বাস, উত্তর ভারতের এই শহরটিতে রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি বসবাস করতেন। শোনা যায় অমৃত সরোবরের নিকটই তার আদি বাসস্থান ছিল। পুরাণ অনুযায়ী বনবাসের সময় সীতাও এই অমৃত সরোবরের নিকটবর্তী অঞ্চলে বসবাস করতেন। একদা অশ্বমেধ যজ্ঞের পর রামচন্দ্রের পুত্র লব এবং কুশ শক্তিশালী হয়ে ওঠেন। তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের পিতার বিশাল সৈন্যবাহিনীকে পরাস্ত করেন এবং এই যুদ্ধে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের মৃত্যুবরণ হয়। কথিত আছে সেই সময় রামচন্দ্র এই 3 ভাইয়ের দেহ এই অমৃত সরোবরে নিমজ্জিত করা হয়েছিল এবং তারা আবার তাদের জীবন ফিরে পান। এই ঘটনার পরই বিশ্বাস করা হয় যে সমস্ত ভক্তগণ এই সরোবরে ডুব দিয়েছেন তারা পুনর্জীবন ফিরে পেয়েছেন এবং অমরত্ব লাভ করেছেন।
স্বর্ণ মন্দিরের সরোবরটি অমৃত সরোবর নামে পরিচিত, যার গভীরতা প্রায় 16 থেকে 17 ফিট এবং এখানে নির্মাণকালে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। চুন এবং ইটের গাঁথনি দ্বারা অমৃত সরোবরের প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এই সরোবরটিতে প্রায় 31,000 গ্যালন জল ধারণের ক্ষমতা রয়েছে। একসময় এই সরোবরটি বৃষ্টির জলের উপর নির্ভরশীল ছিল, তাই গ্রীষ্মকালে প্রায় শুকিয়ে থাকত। ব্রিটিশ শাসনকালে আধুনিক প্রযুক্তির দ্বারা রবি নদীর দোয়াব খালের সংযুক্তিকরণের ফলে সারা বছর এই সরোবরটি জলপূর্ণ থাকে। 2004 সালে ভক্তদের অনুদানের সাহায্যে এই সরোবরের শুদ্ধ জলের পরিকল্পনা করা হয় এবং সেই কারণে এখানে ফিল্টারেশন প্ল্যান্ট নির্মাণ করা হয়। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।